তাহলে দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দুইটা ভিন্ন তড়িৎ বিশ্লেষের দ্রবণকে যদি আমরা মিশ্রিত করি তাহলে সেই মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা সেটা যাচাই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমি তোমাদেরকে দেখাবো যে এখান থেকে বুয়েট অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন এসেছিল, তার মানে টপিকটা ইম্পর্টেন্ট। তবে টপিকটা খুব একটা কঠিন না, মোটামুটি সোজা টপিক, একটু খালি বুঝে পড়লেই এনাফ। সেটা হচ্ছে যে এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে দ্রাব্যতা গুণফলের নীতিটা সম্বন্ধে একটু জানতে হবে। দ্রাব্যতা গুণফলের নীতিটা কি? দ্রাব্যতা গুণফলের নীতিটা বলার আগে একটু দুইটা সংজ্ঞা একটু পরিচয় করে দেই। তার মধ্যে একটা সংজ্ঞা তোমাদের জানাই, সেটা হচ্ছে যে দ্রাব্যতা গুণফল কাকে বলে। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা এখানে দেয়া আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণে কোনো লবণের সম্পৃক্ত দ্রবণে, এখানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণে, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোর যথোপযুক্ত ঘাত বলতে কি বোঝায় সেটাও তোমাদেরকে বলেছিলাম, যে মোল সংখ্যাগুলো পাওয়ারে উন্নীত হয়, মোল সংখ্যা পাওয়ারে উন্নীত হয়, মোল সংখ্যা পাওয়ারে উন্নীত হয়, এটাকে বলা হচ্ছে যথোপযুক্ত ঘাত। সহ ঘনমাত্রা পদের যে গুণফল তাকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে দ্রাব্যতা গুণফল কখন হয়? যখন দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় থাকে তখন কিন্তু দ্রাব্যতা গুণফল হয়। যেমন মনে করা যাক যে একটা লবণ যদি এরকম হয়, যে মনে করা যায় যে এম এক্স বি ওয়াই, এ ওয়াই, মনে করা যায় যে একটা লবণ হলো এম এক্স এ ওয়াই। এইটা যদি আয়নিত হয় তাহলে কিসে পরিণত হবে? এক্স সংখ্যক এম আছে তাই এক্স সংখ্যক এম প্লাস ওয়াই সংখ্যক এ আছে, ওয়াই সংখ্যক এ আছে, আর এম হচ্ছে প্লাস হবে আর এ হচ্ছে মাইনাস হবে। এখানকার ওয়াইটার কারণে এখানে ওয়াই হবে, একজনের সংখ্যা আর একজনের ঘাতে যাবে, তাহলে এটা এখানে এক্স হচ্ছে এক্স মাইনাস, বা মনে করো যে মাইনাস এক্স আর কি। আচ্ছা, এখন এইটা যদি দ্রাব্যতার গুণফল আমরা যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে কেএসপি সমান আমরা লিখতে পারবো যেটা, সেটা হচ্ছে যে আয়নটা উৎপন্ন হয়েছিল এম ওয়াই প্লাস, আর একটা আয়ন উৎপন্ন হয়েছিল এ এক্স মাইনাস, এই দুইটা হচ্ছে আয়ন উৎপন্ন হয়েছিল, এবং তাদের যথোপযুক্ত ঘাত যদি লিখি তাহলে এম এর সামনে এক্স আছে তাই এখানে এক্স দিতে হয়, আর এখানে এ এর সামনে ওয়াই আছে তাই এখানে ওয়াই দিতে হয়। তো এই লবণটার সম্পৃক্ত অবস্থার দ্রবণে তার দ্রাব্যতার গুণফল কেএসপি সমান হচ্ছে এই বিষয়টা, এম ওয়াই প্লাস টু দি পাওয়ার এক্স আর এ এক্স মাইনাস টু দি পাওয়ার ওয়াই। এখন আর একটা সংজ্ঞা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার আয়নিক গুণফল। আয়নিক গুণফল কাকে বলা হচ্ছে? আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সংজ্ঞাগত কোনো পার্থক্য নাই, শুধু একটা জায়গায় একটু পার্থক্য আছে, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা দিচ্ছিলাম তখন আমরা বলেছি যে সম্পৃক্ত দ্রবণটা যখন সম্পৃক্ত হয় তখন যে আয়নগুলো যথোপযুক্ত ঘাত হয় সেটাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা গুণফল। কিন্তু দ্রবণটা যদি সম্পৃক্ত অবস্থায় না থেকে যদি অন্য কোনো অবস্থায় থাকে, মানে অসম্পৃক্ত অবস্থায় যদি থাকে সোজা কথা, তাহলে যে আমরা এই আয়নগুলোর যে ঘনমাত্রা পদের যে গুণফল পাবো সেটাকে বলা হচ্ছে আয়নিক গুণফল। তো আয়নিক গুণফলের সংজ্ঞাটাতে বলা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো লবণের দ্রবণে, এখানে কিন্তু সম্পৃক্ত দ্রবণ কথাটা বলা হয় নাই, কোনো দ্রবণে, কোনো লবণের কোনো দ্রবণে বলতে অসম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়নের যথোপযুক্ত ঘাত, এখানে কিন্তু যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রা পদের গুণফল, এখানে কিন্তু যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রা পদের গুণফলের কথা বলা হয়েছে। তাহলে সংজ্ঞাগত দিক থেকে এই দুইটা একই হচ্ছে, শুধু পার্থক্য একখানে হচ্ছে যে যখন দ্রাব্যতার গুণফলের কথা বলা হচ্ছে তখন দ্রবণটাকে সম্পৃক্ত হতে হয়, সম্পৃক্ত দ্রবণ না হলে সেখানে দ্রাব্যতা গুণফল পাওয়া যায় না। আর আয়নিক গুণফলের ক্ষেত্রে দ্রবণটা যে কোনো অবস্থায় যদি অসম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় যে আয়নগুলো পাওয়া যায় সেই আয়নগুলো ঘনমাত্রা পদের যথোপযুক্ত ঘাতকেই মূলত বলা হচ্ছে আয়নিক গুণফল। তো এই লবণটার ক্ষেত্রে যদি আমরা আয়নিক গুণফল চিন্তা করি এম এক্স এ ওয়াই, তাহলে এই লবণটা যখন আয়নিত হবে দ্রবণে তখন উৎপন্ন করবে এক্স সংখ্যক এম প্লাস উৎপন্ন করবে, আর প্লাস হচ্ছে যে ওয়াই সংখ্যক এ মাইনাস উৎপন্ন করবে। এখন একজনের সংখ্যা আরেকজনের ঘাতে যাবে, তাহলে ওয়াই এর এ এর সংখ্যা হচ্ছে ওয়াই তাই ওয়াই হচ্ছে এর পাওয়ার ওয়াই প্লাস, আর এক্স হচ্ছে এর হচ্ছে মাইনাস তাই হচ্ছে এক্স মাইনাস। তো এইটার যদি আমরা এখন আয়নিক গুণফল কে আইপি যদি লিখি তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে যে এম ওয়াই প্লাস আয়নের ঘনমাত্রা আর এ এক্স মাইনাস আয়নের ঘনমাত্রা, এই ঘনমাত্রাই শুধু লিখলে হবে না, কি লিখতে হবে? যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা লিখতে হবে। তাহলে যথোপযুক্ত ঘাত বলতে কি বোঝায়? মোল সংখ্যাটাকে পাওয়ারে উন্নীত করে দিতে হবে। তাহলে এম ওয়াই প্লাস এর মোল সংখ্যাটা হচ্ছে এক্স তাই উপরে হচ্ছে এক্স, আর এ এক্স মাইনাস এর মোল সংখ্যা হচ্ছে ওয়াই তাই এর এখানে পাওয়ার হিসেবে হচ্ছে ওয়াই।
তো আমরা যদি একটা বিষয় খেয়াল করি, এই KIP এবং KSP এই দুইটা রাশিমালা কিন্তু দেখো একই রকম দেখতে। তার মানে হচ্ছে যে দ্রাব্যতা গুণফল যেভাবে হিসেব করা হয় আয়নিক গুণফলও সেইভাবেই হিসেব করা হয়। হিসেবগত দিক থেকে কোনো পার্থক্য নাই, শুধু সংজ্ঞাগত দিকে একটু পার্থক্য আছে। যখন দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় থাকে তখন হয় তোমার দ্রাব্যতা গুণফল, আর যদি দ্রবণটা সম্পৃক্ত না থেকে যদি অন্য কোনো অবস্থায় থাকে, অসম্পৃক্ত অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হচ্ছে আয়নিক গুণফল। এখন এইখানে মূল যে বিষয়টা জোর দিতে হবে সেটা হচ্ছে আয়নিক গুণফল এবং দ্রাব্যতার নীতি। দ্রাব্যতার নীতিতে বলা হচ্ছে যে যদি কখনো KIP ইজ গ্রেটার দ্যান যদি KSP হয়, অর্থাৎ যদি আয়নিক গুণফলের মানটা যদি দ্রাব্যতা গুণফলের মান অপেক্ষা যদি বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে। কোনো দ্রবণে যদি আমরা কোনো দ্রবণের কোনো দ্রবণে আমরা KIP নির্ণয় করে যদি দেখি, আমাদের টার্গেট হচ্ছে KIP নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। আজকে যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্কে আমরা মিশ্রিত দ্রবণে KIP এর মান কত হয় সেইটা নির্ণয় করব। তো KIP এর মান নির্ণয় করার পর আমরা দেখব যে KSP এর সাথে তুলনা করে দেখব যে KIPটা KSP এর চেয়ে বড় না ছোট। তো যদি KIP এর মানটা যদি KSP অপেক্ষা যদি বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে। হ্যাঁ, কিন্তু যদি KIP এর মানটা যদি KSP এর চেয়ে যদি ছোট হয় তাহলে কিন্তু অধক্ষেপ পড়বে না, তাহলে অধক্ষেপ পড়বে না। KIP ইজ গ্রেটার দ্যান KSP হলে কেন অধক্ষেপ পড়ে? KSPটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ বলতে যে একটা দ্রবণ যে পরিমাণ আয়ন ধারণ করতে পারে ঠিক সেই পরিমাণ আয়ন যখন উক্ত দ্রবণে উপস্থিত থাকে তখন সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো এই যে এখানে যে আমি যে লিখছি যে তোমার একটা দ্রবণ লিখছি MXAY, এই MXAY তো মনে করা যাক যে এখানে এম এই আয়নটা কথার কথা মনে করা হচ্ছে 5টা, আর A- এই আয়নটা 5টা। এই দুইটা আয়ন যখন 5টা করে থাকে তখন এই দ্রবণটা সম্পৃক্ত হয়। তাহলে কি হচ্ছে যে যখন এই দ্রবণে MXAY এর এই দ্রবণে M+টা যখন 5টা এবং A- যখন 5টা থাকে তখন আমরা ধরি যে এই দ্রবণটা সম্পৃক্ত হয়। তাহলে এই অবস্থায় তার দ্রাব্যতা গুণফল কি হচ্ছে, আমরা যদি একটু সহজভাবে যদি গুণটা করি তাহলে 5×5 = 25। এই অবস্থায় তার KSP এর মান হচ্ছে 25। আচ্ছা, এখন এই দ্রবণে এইরকম 5টা M+ না থেকে যদি 4টা থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু দ্রাব্যতার যে গুণফলটা হতো সেটা হচ্ছে যে তখন কি হতো, তখন M+ আমরা বললাম যে যদি হয় 4টা আর যদি A- যদি হয় মনে কর যে 5টা, তখন কিন্তু গুণফলটা হচ্ছে 4×5 হচ্ছে কিন্তু 20। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে KIP এই মানটা হচ্ছে 20, কারণ এই দ্রবণটা কিন্তু হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণে যখন আমরা ঘনমাত্রা পদের গুণফল করি তখন সেটাকে বলি KIP, আর সম্পৃক্ত দ্রবণে আমরা যখন ঘনমাত্রা পদগুলোর গুণ করি তখন পাই KSP। কোনো কারণে যদি এই দ্রবণটাতে যদি মনে করা যাক যে 5টা A- কিন্তু 4টা যদি M+ থাকে তাহলে এই দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত হবে। অসম্পৃক্ত হওয়ার পর তখন দ্রাব্যতার আয়নিক গুণফলটা কত হচ্ছে? আয়নিক গুণফলের মান হচ্ছে 4/5 মান হচ্ছে 20 হচ্ছে। কিন্তু যদি এরকম থাকতো যে এখানে মনে করা যাক যে M+ হচ্ছে 6টা, আর মনে করা যাক যে A- হচ্ছে মনে করা যায় 7টা, হচ্ছে 7টা, তাহলে তখন KIP এর মান কত হতো? তখন KIP এর মান কিন্তু হচ্ছে কত? 7 আর 6 হচ্ছে 6 7 হচ্ছে 42। তাহলে দেখা যাচ্ছে যে যখন এই যে মানে KIP এর মানটা যখন 42 হচ্ছে তখন KSP এর মানটাকে অতিক্রম করছে। এই অবস্থায় কি হচ্ছে, এই যে দ্রবণের কিন্তু ধারণ ক্ষমতা ছিল 5টা M+ আর 5টা A- ধারণ ক্ষমতা ছিল। তো দ্রবণে যখন 6টা M+ আর যখন 7টা মনে করা যায় A- যখন উপস্থিত থাকে তখন কিন্তু এই অতিরিক্ত পরিমাণ যেটা থাকে অর্থাৎ 5/5 চেয়ে বাকি যে অতিরিক্তটা থাকে সেটা কিন্তু নিচে কিন্তু তলানিচে কিন্তু জমা পড়ে। তাই বলা যায় যে যখন KSP এর মানের চেয়ে KIP এর মানটা যখন বড় হয়ে যায় তখন বুঝতে হবে যে দ্রবণের ধারণ ক্ষমতার অধিক পরিমাণ আয়ন দ্রবণে উপস্থিত থাকে, ফলে অধিক পরিমাণ আয়নটা দ্রবণ থেকে নিচে অধক্ষিপ্ত হয়। KIP এর এই মানটা যখন KSP এর চেয়ে যখন বেশি হয় তখন অধক্ষেপ পড়ে, কিন্তু KIP এর চেয়ে যখন কম হয় তখন অধক্ষেপ পড়ে না। আর যদি KIP ইকুয়াল যদি KSP হয় তাহলে কি হবে? এই অবস্থায় অধক্ষেপ পড়বে না, তবে দ্রবণটা একদম ফুললি সম্পৃক্ত অবস্থায় থাকবে, সম্পৃক্ত দ্রবণ অবস্থায় থাকবে। আচ্ছা, এইখানে দেখো আজকের এই অঙ্কগুলো এরকম হবে যে দুইটা দ্রবণ থাকবে, দুইটা লবণের দ্রবণ থাকবে। সেই দ্রবণ দুইটাকে আমরা একত্রে যদি মিশ্রিত করি, এটাকে মনে করো যে এখানে দিলাম, এটাকেও মনে করো যে এখানে দিলাম,
দিলে এইখানে চাহিত কোনো দ্রবণের অধক্ষেপ পড়বে কিনা সেইটা শনাক্তকরণ করতে হবে বা গাণিতিকভাবে হিসেব করতে হবে। তো দেখো প্রথমে যে যদি আমি এইটার যদি কথা বলি, এখানে লবণটা হচ্ছে MXAY, এই লবণটা যদি আয়নিত হয় তাহলে কিসে পরিণত হবে, এক্স সংখ্যক M প্লাসে পরিণত হবে, আর প্লাস ওয়াই সংখ্যক A মাইনাসে পরিণত হবে। ওয়াই এর সংখ্যা হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস, কিন্তু এটা মাইনাস। আচ্ছা, এখন এই দ্রবণটার ঘনমাত্রা নাকি হচ্ছে S1, তাহলে এই দ্রবণটার ঘনমাত্রা যদি S1 হয়, তাহলে অর্থাৎ এই লবণটার ঘনমাত্রা যদি S1 হয়, তাহলে এর ঘনমাত্রাটা কত হচ্ছে, অবশ্যই X ইন্টু হচ্ছে S1, আর এর ঘনমাত্রাটা হচ্ছে Y ইন্টু হচ্ছে S1। এটা হচ্ছে মিশ্রিত করার পূর্বে, এটা হচ্ছে মিশ্রিত করার পূর্বে এদের ঘনমাত্রা। তাহলে এখন আমি বলতে পারবো যে এই MY প্লাস এর ঘনমাত্রা হচ্ছে X ইন্টু হচ্ছে S1, এটা কখন, মিশ্রণের পূর্বে, এবং এক্স মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে YS1। মাঝখানে যে গুণ চিহ্নটা দিচ্ছি না, দিলে কেমন জানি এক্স এর মতো মনে হচ্ছে। তো তাহলে মিশ্রিত করার পূর্বে এই দ্রবণে, মিশ্রিত করার পূর্বে এই দ্রবণটাতে এই যে M প্লাস আয়নটার ঘনমাত্রা হচ্ছে XS1, এবং A মাইনাস আয়নটার ঘনমাত্রা হচ্ছে YS1। একইভাবে যদি আমরা এই দ্রবণটার কথা যদি চিন্তা করি, এই যে এই দ্রবণটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা একটা বিষয় বলতে পারবো, সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে দেখো লবণটা হচ্ছে PMBN, এটা যদি আয়নিত হয় তাহলে কি হবে, M সংখ্যক P প্লাস আছে, আর প্লাস হচ্ছে যে N সংখ্যক B মাইনাস আছে, এর সংখ্যা এখানে আর এর সংখ্যা হচ্ছে এখানে, এইভাবে লবণটা আয়নিত হয়। এর ঘনমাত্রা হচ্ছে S2, তো এর ঘনমাত্রা যদি S2 হয় তাহলে এর ঘনমাত্রা কত হবে, MS2 হবে, আর এর ঘনমাত্রা হবে NS2 হবে। আচ্ছা, হলো। তাহলে এই দ্রবণে PN প্লাস এর ঘনমাত্রা কত হচ্ছে, PN প্লাস এর ঘনমাত্রা হচ্ছে MS2, আর এর এখানে হচ্ছে BM মাইনাস এর ঘনমাত্রাটা হচ্ছে NS2। তাহলে এগুলো কখন, এই ঘনমাত্রাগুলো কিন্তু হচ্ছে মিশ্রণের পূর্বে, মিশ্রিত করা হয়নি তার আগেই কিন্তু। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে দুইটা লবণ দেয়া থাকবে সেই লবণ দুইটার মিশ্রিত করার পূর্বে ওই লবণ দুইটা থেকে যে আয়নগুলো উৎপন্ন হয় সেই আয়নগুলোর ঘনমাত্রা কত সেইটা আগে আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ব্যাস, এখন দ্বিতীয় কাজ কি, যখন আমরা এই পাত্র দুইটাকে যখন মিশ্রিত করব, আমরা যখন এই পাত্রটা, এই মনে করা যাক এটা A পাত্র আর এটা মনে করা যাক যে B পাত্র, এই A এবং B পাত্রটাকে আমরা যখন মিশ্রিত করব, তখন কি হবে, তখন এই মিশ্রিত দ্রবণে আবার এই আয়নগুলোর ঘনমাত্রা কেমন হবে আমাদেরকে সেটা হিসেব করতে হবে। তাহলে মিশ্রিত দ্রবণে আমি এখানে আমরা 4টা আয়ন পেয়েছি, এটা একটা আয়ন, এটা একটা আয়ন, দুইটা, হ্যাঁ, এবং এই একটা আয়ন এবং এই একটা আয়ন, মোট আমরা 4টা আয়ন পেয়েছি। এই আয়ন 4টার মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। যেমনটা দেখো, তাহলে আমরা যদি মিশ্রিত দ্রবণে যদি আয়নের যদি ঘনমাত্রা বের করতে চাই, তাহলে আমাদের একটা সমীকরণ মনে রাখতে হবে। সমীকরণটা হচ্ছে এরকম যে দ্রাব্যতাকে যদি আমরা এস মিক্স বা যদি এইভাবে যদি বলি যে ঘনমাত্রাকে যদি আমরা স্কয়ার ব্র্যাকেট দিয়ে যদি প্রকাশ করি, তাহলে মিক্স অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা সমান কি হয়, মিশ্রিত দ্রবণের আয়তন মানে হচ্ছে ভি মিক্স মিশ্রিত দ্রবণের আয়তন, আর এটা হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। কোনো একটা কিছুর মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কি হবে, মিশ্রিত দ্রবণের আয়তন হবে নিচে, আর উপরে যেটা হবে সেটা হচ্ছে যে মিশ্রণের আগে তার ঘনমাত্রা, মিশ্রণের আগে ঘনমাত্রা গুণন হচ্ছে তার মিশ্রণের আগে হচ্ছে আয়তন, তোমার মনে হচ্ছে VI ইনিশিয়াল আয়তন। এই সমীকরণটা ব্যবহার করে কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমরা কি করব, যে মিশ্রিত অবস্থায় এই আয়নগুলোর ঘনমাত্রা, এগুলো কিন্তু মিশ্রণের আগে, এই ঘনমাত্রাগুলো হচ্ছে মিশ্রণের পূর্বে তাদের ঘনমাত্রা, এগুলো হচ্ছে মিশ্রণের পূর্বে। এখন মিশ্রিত করার পর তাদের ঘনমাত্রা আমরা নির্ণয় করব, সেজন্য আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে মিশ্রণের পরে ঘনমাত্রাটাকে আমাদের এইভাবে লিখতে হবে, আদি ঘনমাত্রা আদি আয়তন, আদি ঘনমাত্রা গুণন আদি আয়তন ভাগ হচ্ছে মিশ্রণের মোট আয়তন। যেমনটা দেখো, যদি এখন আমরা এই দুইটা পাত্রকে যদি এখন আমরা এই পাত্রটাতে যদি এখন আমরা মিশ্রিত করি, তাহলে আমাদের ঘনমাত্রা কেমন হচ্ছে, আমরা প্রথমে M
ওয়াই প্লাসের জন্য যদি হিসেবটা করি, তাহলে এম ওয়াই প্লাস কোন অবস্থায়? মিশ্রিত অবস্থায়, তাই মিক্স লিখে দিলাম। ঠিক আছে, সমান কি হবে? আয়তন, মিশ্রণের মোট আয়তন কত হবে? এর আয়তন ছিল V1 আর এটার আয়তন ছিল V2, তাহলে মোট আয়তন হচ্ছে V1 প্লাস V2। তাহলে মোট আয়তনটা হচ্ছে V1 প্লাস হচ্ছে V2, এটা হচ্ছে মিশ্রণের মোট আয়তন, মিক্স, এটা মিশ্রণের মোট আয়তন। আর কি হবে? এই পাত্রে ছিল তো এম ওয়াই প্লাস, তাহলে এই পাত্রের আয়তনটা ছিল V1, তার মানে হচ্ছে যে গুণন হচ্ছে ইনিশিয়াল আয়তনটা ছিল V1, হ্যাঁ, আর ইনিশিয়াল ঘনমাত্রা কত ছিল? XS1। তাহলে আমরা যদি এই দুই পাত্রের দ্রবণকে মিশ্রিত করে এই পাত্রে যদি এখন আমরা এম ওয়াই প্লাস এর যদি আমরা ঘনমাত্রা নির্ণয় করতে চাই, তাহলে এইখানে ওয়াই প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করার জন্য যেটা করতে হবে, ওয়াই প্লাস এম ওয়াই প্লাস এর আদি ঘনমাত্রা হচ্ছে এইটা, এম ওয়াই প্লাস এর আদি ঘনমাত্রা হচ্ছে এইটা, আদি ঘনমাত্রা গুণন আদি আয়তন, তার আয়তন ছিল V1, আর নিচে হচ্ছে কি? দ্রবণের মোট আয়তন V1 প্লাস হচ্ছে V2। একইভাবে মনে করা যাক যে এ এক্স মাইনাস এর ঘনমাত্রাও কিন্তু নির্ণয় করা যাবে। এটা করতে গেলে কি করতে হবে? মোট আয়তন হচ্ছে V1 প্লাস হচ্ছে V2 হচ্ছে, আর এ ওয়াই মাইনাস এর আদি ঘনমাত্রা হচ্ছে YS1, তাহলে হচ্ছে YS1, আর গুণন এর আদি আয়তনটা হচ্ছে V1, তার মানে হচ্ছে V1। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা আয়নের কিন্তু মিশ্রিত দ্রবণে কিন্তু তাদের কিন্তু আমরা ঘনমাত্রা কিন্তু পেয়ে যাব। যেমনটা তারপর বাকি ওটার দেখো কি হচ্ছে, এটা হচ্ছে PN প্লাস এর ঘনমাত্রা কত হচ্ছে? PN প্লাস এর ঘনমাত্রাটা হবে এরকম, মিশ্রণে তার ঘনমাত্রা হবে, মোট আয়তন হচ্ছে V1 প্লাস হচ্ছে V2, আর এর আদি ঘনমাত্রা হচ্ছে MS2 গুণন, আর এর আদি আয়তনটা হচ্ছে V2, তাহলে গুণন হচ্ছে V2। তারপরে কি করতে হবে? BM মাইনাস এর যদি আমরা ঘনমাত্রা নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে BM মাইনাস এর ঘনমাত্রা কোথায়? মিশ্রণে, মিক্স। তাহলে করলে কি হবে? দুইটা আয়তন V1 প্লাস হচ্ছে V2 হচ্ছে, আর এর আদি ঘনমাত্রা হচ্ছে NS2, এটা হচ্ছে NS2 গুণন এর আদি আয়তন হচ্ছে V2, এটা আদি আয়তনটা হচ্ছে V2। তাহলে এইভাবে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পাত্রে যেমন আমরা তাদের ঘনমাত্রাগুলো বের করতে পারবো, একইভাবে এই দ্রবণ দুইটাকে যখন আমরা এই পাত্রে যখন আমরা মিশ্রিত করার পর এই দ্রবণের আয়নগুলোর ঘনমাত্রা কি হবে আমরা তাও কিন্তু বের করতে পারবো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা কিছুর ঘনমাত্রা, সে এক্স এর ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, এক্স এর আদি ঘনমাত্রা গুণন তার আয়তন এবং মিশ্রণের মোট আয়তন, এইটা করলে কিন্তু আমরা ঘনমাত্রাগুলো পেয়ে যাব। এখন এই যে আমরা এই আয়নগুলোর মিশ্রিত দ্রবণের আয়নগুলোর যে আমরা ঘনমাত্রা পেলাম, এই আয়নগুলোর যে কোনো দুইটা আয়নের গুণফল করে কিন্তু আমরা কিন্তু দ্রাব্যতার গুণফল কিন্তু নির্ণয় করতে পারি। যে কোনো দুইটা বলতে প্লাসের সাথে মাইনাস অবশ্যই থাকতে হবে। যেমন এই এম ওয়াই প্লাসের সাথে বি এম মাইনাসের গুণফল করে আমরা তার একটা আয়নিক গুণফল বের করতে পারি, বা পি এন প্লাসের সাথে গুণ করে এ মাইনাসের একটা আমরা আয়নিক গুণফল একটা বের করতে পারি। তো ওইভাবে আমরা এখন কে আইপি এর মানটা এখন পাবো। কে আইপি এর মানটা নির্ণয় করার পর আমরা তাদের কেএসপি এর সাথে তুলনা করব। কেএসপি এর মান কিন্তু দেয়া থাকবে, মূলত যেটা দেয়া থাকে সবসময় কিন্তু চারটা আয়নের ঘনমাত্রাই বের করতে হয় না, সাধারণত দুইটা আয়নের ঘনমাত্রা বের করতে হয়। তো যেটা দ্রাব্যতার গুণফলের মানটা দেয়া থাকে, যে লবণটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের মানটা দেয়া থাকে, সেই লবণটার মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হয় সেইটা আগে নির্ণয় করতে হয় এইভাবে সূত্র প্রয়োগ করার পর তার আয়নিক গুণফল কেআইপি নির্ণয় করতে হয়। তো কেআইপি নির্ণয় করার পর কেএসপি এর সাথে তার তুলনা করতে হয়, তুলনা করে দেখতে হয় যে কেআইপি বড় নাকি কেএসপি বড়। তো যেটা বড় হবে সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে যে অদক্ষেপ পড়বে কি না। তো আশা করা যায় বিষয়টা বুঝে গেছে। আমি পরের স্লাইডটাতে একটু যাই, একটা অঙ্ক দিয়ে আগে সমাধান করি। এখানে বলা আছে যে 20°C তাপমাত্রায় সম আয়তন পরিমাণ, মানে একই রকম আয়তনের আছে, এবিও যে পরিমাণ আছে এক্স ওয়াইও ঠিক সেই পরিমাণে আছে। অর্থাৎ এবি যদি 1 লিটার থাকে এক্স ওয়াইও 1 লিটার আছে, এবি যদি 1000 লিটার থাকে তাহলে এক্স ওয়াইও 1000 লিটার। এই জন্য বলা হচ্ছে সমায়তন পরিমাণ 0.25 মোলার এবি দ্রবণ এবং 0.01 মোলার এক্স ওয়াই দ্রবণ একত্রে মিশ্রিত করা হলো। আচ্ছা, তাহলে 20°C তাপমাত্রায় এ ওয়াই এবং এক্স বি এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এত এবং এত,
বলছে দ্রবণদ্রকে মিশ্রিত করলে অধক্ষেপ পাওয়া যাবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা একটু দেখি গাণিতিকভাবে বিশ্লেষণ করি। তো যেহেতু দুইটা দ্রবণ এ বি এরও আয়তন যত, এক্স ওয়াই এর আয়তন তত, তো আমরা ধরে নিই যে এ বি এর আয়তন হচ্ছে 1 লিটার। এটা ইচ্ছা করে ধরে নেওয়া 1 লিটার। 1 লিটার ধরলে হিসেবটা অনেক সহজ হবে, মানে ওয়ান তো যে কোনো কিছু দ্বারা গুণ করলে ওয়ানই থাকবে। তাহলে এ বি যদি 1 লিটার হয়, তাহলে এক্স ওয়াই কতটুকু হবে? এক্স ওয়াইও আনডাউটলি 1 লিটার হবে, কারণ সমায়তন। আচ্ছা, তাহলে আমরা মিশ্রিত করার পূর্বে পূর্বে যদি আমরা এ বি এর যদি আমরা বিষয়টা হিসেব করি, তাহলে আমরা দেখবো যে এ বি যদি আয়নিত হয় তাহলে হবে কি, এ প্লাস হবে আর প্লাস হচ্ছে বি মাইনাস হবে। এখন এ বি এর ঘনমাত্রা যদি 0.25 হয়, তাহলে এ প্লাস এর ঘনমাত্রা কতটুকু হবে? 0.25 হবে, আর বি মাইনাস এর ঘনমাত্রা হবে 0.25। এটা হচ্ছে মিশ্রিত করার আগে এদের ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা থাকলো। তাহলে এগুলো হচ্ছে মিশ্রিত করার আগে ঘনমাত্রা, এটা হচ্ছে ঘনমাত্রা, মানে দ্রাব্যতা এক প্রকার কিন্তু ঘনমাত্রা, সেটা মনে রাখতে হবে। পাশাপাশি যদি আমি এক্স ওয়াই এর কথা যদি চিন্তা করি, মনে করা যাক যে এক্স ওয়াই আয়নিত হলে কি হবে? এক্স প্লাস হবে প্লাস ওয়াই মাইনাস হবে। এখন এক্স ওয়াই এর ঘনমাত্রা যদি 0.01 হয়, 0.01 হয়, তাহলে এক্স প্লাস এর ঘনমাত্রা 0.01 হবে, ওয়াই মাইনাস এর ঘনমাত্রা 0.01 হবে। মিশ্রিত করার পূর্বে এদের ঘনমাত্রাগুলো হচ্ছে এরকম। এখন আমাদের টার্গেট হচ্ছে যে মিশ্রিত দ্রবণে, এই মিশ্রিত দ্রবণে, এইটাই হচ্ছে মূল জিনিস, মিশ্রিত দ্রবণে ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণ আমাদের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে মিশ্রিত দ্রবণটার আয়তন কত হচ্ছে? মিশ্রিত দ্রবণে ভি মিক্স, মানে মিশ্রিত দ্রবণের আয়তন ভি মিক্স হচ্ছে V1 প্লাস হচ্ছে V2। তার মানে হচ্ছে যে এই এ বি এর আয়তন প্লাস হচ্ছে এক্স ওয়াই এর আয়তন। তো আমরা তো ধরে নিছিলাম যে এ বি এবং এক্স ওয়াই এর আয়তন প্রত্যেকে 1 লিটার 1 লিটার করে, তাহলে 1+1 সমান হচ্ছে 2 লিটার। 1 লিটার যোগ 1 লিটার সমান হচ্ছে 2 লিটার। তাহলে মিশ্রিত দ্রবণের আয়তনটা হচ্ছে 2 লিটার। তাহলে এখন মিশ্রিত দ্রবণে এ প্লাস এর ঘনমাত্রা কোথায়? মিশ্রিত দ্রবণে, আমি মিক্স না লিখে এখন শুধু এম গুলো লিখতেছি। মিশ্রিত দ্রবণে এ প্লাস এর ঘনমাত্রা কি হবে? দ্রবণের মোট আয়তন কত? 1+1 মানে হচ্ছে 2 লিটার। এরপরে কিন্তু 2 লিটার লিখবো। আর এর আদি ঘনমাত্রা কত? এর আদি ঘনমাত্রা হচ্ছে 0.25। 0.25। এর আদি আয়তন কত? আদি আয়তন হচ্ছে কিন্তু 1 লিটার, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম 1 লিটার, তাহলে হচ্ছে 1 লিটার। তাহলে কত হচ্ছে? 0.25 কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 0.12, এত আর কি মোলার হচ্ছে। আচ্ছা হলো। এই এ প্লাস এর ঘনমাত্রা আমরা যেভাবে পাইলাম মিশ্রিত দ্রবণে, এখন আমরা যদি বি মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় করি তাহলে কত হবে? মোট আয়তন হচ্ছে মোট হচ্ছে 2 লিটার, এর ঘনমাত্রা কত? 0.25। আর এর মানে বি এর ঘনমাত্রা 0.25, এর আদি আয়তন হচ্ছে 1 লিটার। 1 লিটার, তাহলে হচ্ছে এখানে কিন্তু 0.12 মোলার হচ্ছে। আচ্ছা, তারপরে এক্স প্লাস এর ঘনমাত্রা কত হবে? এক্স প্লাস এর ঘনমাত্রা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে একটু নির্ণয় করতে পারি এভাবে। এক্স প্লাস এর ঘনমাত্রা, এক্স প্লাস এইটার ঘনমাত্রা কত হচ্ছে? মিশ্রণের মোট আয়তন হচ্ছে 1+1 সমান হচ্ছে 2 লিটার, তাহলে হচ্ছে 2। এক্স প্লাস এর আদি ঘনমাত্রা 0.01 গুণন এর আয়তন কত হচ্ছে? আয়তন হচ্ছে 1। তার মানে 0.01 কে এখন ভাগ করতে হবে, করলে কি হবে? 0.005 হবে। 1-এর অর্ধেক হচ্ছে 0.5, এত মোলার হচ্ছে। আচ্ছা, এক্স প্লাস এর ঘনমাত্রা পেলাম। এখন ওয়াই মাইনাস এর ঘনমাত্রা কত হচ্ছে? ওয়াই মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে 0.01 হচ্ছে আদি ঘনমাত্রা, আদি আয়তন হচ্ছে 1, আর মিশ্রণের মোট আয়তন হচ্ছে 2। 1+1 সমান হচ্ছে 2 লিটার, এর মান হচ্ছে 0.00 হচ্ছে 5 মোলার। তাহলে এইভাবে দেখো, এখানে যে দুইটা লবণ আছে এ বি এবং এক্স ওয়াই, এই লবণ দুইটা থেকে যে 4টা আয়ন উৎপন্ন হয়, এ প্লাস, বি মাইনাস, এক্স প্লাস, ওয়াই মাইনাস, এই 4টা আয়তনের আদি ঘনমাত্রা তো আমরা পাই, প্রশ্ন থেকে আদি ঘনমাত্রা পাই। আর মিশ্রিত করার পরে তাদের ঘনমাত্রা কিন্তু এইভাবে কিন্তু নির্ণয় করা যায়। এগুলো প্রত্যেকে মনে হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা, এগুলো হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নে কার দ্রাব্যতা গুণফল দেয়া আছে। প্রশ্নে এখানে এ ওয়াই এবং এক্স বি দুইটারই কিন্তু দ্রাব্যতা গুণফল দেয়া আছে। তাহলে এ ওয়াই এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, এ ওয়াই এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। এ ওয়াই যদি আয়নিত হয় তাহলে কি হবে? এ প্লাস হবে প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হবে। এখন এ ওয়াই এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে যে 3.5 ইন্টু 10⁻⁴ কত? -4 এত দেওয়া আছে এ ওয়াই এর দ্রাব্যতা গুণফল, অর্থাৎ কেএসপি এর মানটা হচ্ছে এত। তাহলে এখন এ ওয়াই এর অধক্ষেপ পড়বে কিনা
এইটা জানতে চাইছে। তা এ ওয়াই এর অদক্ষেপ পড়বে কিনা এইটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এ ওয়াই এর কে আইপি এর মানটা কত। এ ওয়াই এর কে আইপি এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এ ওয়াই এর কে আইপিটা এখন আমরা কোথায় পাবো? এই যে এখানে আমাদের মিশ্রিত দ্রবণে এ এর যে ঘনমাত্রা দেয়া আছে আর ওয়াই এর যে ঘনমাত্রা দেয়া আছে, এই দুইটা যদি আমরা এখন গুণ করি তাহলে কিন্তু আমরা এ ওয়াই এর আয়নিক গুণফল আমরা পেয়ে যাব। এই এ এবং এই ওয়াই, এই দুটো যদি আমরা এখন গুণ করি তাহলে আমরা কিন্তু আর আয়নিক গুণফল পেয়ে যাব কোথায়? মিশ্রণে। এই যে এম দেওয়া আছে মিশ্রণে। তাহলে মিশ্রণে এখন যদি আমরা করতে চাই তাহলে আমরা কে আইপি ফর কোনটা? এ এবং ওয়াই, তাহলে এ প্লাস আর হচ্ছে ওয়াই মাইনাস। এদের সামনে এক আছে তাই এখানে এক, তো এর সামনে একটা ওয়াই ওয়ান আছে তাই এর সামনে একটা ওয়ান আছে। তাহলে এখন কি হচ্ছে, এই যে এ প্লাস এবং ওয়াই মাইনাসের যে এই মানগুলো আছে মিশ্রণে, এগুলো যদি আমরা এখন বসিয়ে দেই 0.12 ইন্টু হচ্ছে 0.005 করলে যা হবে তাই। এখানে হিসেব নিকেশ করে মনে করো 6.0 ইন্টু 10⁻, কত হবে? এখানে 3 ঘর আর এখানে 2 ঘর, সে -4। ওইটা একটু তোমরা একটু গুণ করে দেখো কত হয়। 6.10⁻⁴ ঠিকই আছে মোটামুটি, ঠিক আছে। তাহলে 6.0 ইন্টু 10⁻⁴, তাহলে কে আইপি এর মানটা হচ্ছে এইটা। এখন কেএসপি এর এ ওয়াই এর ক্ষেত্রে কেএসপি এর মানটা 3.5 ইন্টু 10⁻⁴। তাহলে কোন মানটা বড়? মান কিন্তু এইটাই কিন্তু বড়, কারণ এটারও 10⁻⁴, এটারও 10⁻⁴। তো যেহেতু এইটার কে আইপি এর মানটা বড়, তার মানে হচ্ছে কে আইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, সুতরাং অদক্ষেপ পড়বে। তাহলে এক্স বি এর কথা যদি আমরা চিন্তা করতে হবে এক্স প্লাস হবে প্লাস হচ্ছে বি মাইনাস হবে। এই ক্ষেত্রে তার কে আইপি এর মান কত হবে? কে আইপি এর মান হবে এক্স প্লাস হবে আর বি মাইনাস হবে। এক্স প্লাস এর মান কত? এক্স প্লাস এর মান হচ্ছে এইখানে আছে, দেয়া আছে 0.005। আর বি মাইনাস এর মান কত? বি মাইনাস এর মান এইটা, বি মাইনাস এর মান দেয়া আছে 0.12। তো হিসেব নিকেশ করলে 6.0 ইন্টু 10⁻⁻⁴ আসবে এবারও, কারণ আগের গুণটা আর এবারকার গুণটাও একই রকম। তো এক্স বি এর কেএসপি এর মান দেয়া ছিল কত? কেএসপি এর মান দেয়া ছিল, এটা আমি কেএসপি এর মানটা একটু এখানে লিখি। কেএসপি এর মানটা দেয়া ছিল 2.5 ইন্টু 10⁻⁻²। তাহলে দেখা যাচ্ছে যে এক্স বি এর ক্ষেত্রে কে আইপি এর মানটা কেএসপি এর মানের চেয়ে অনেক ছোট। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে কে আইপি ইজ লেস দ্যান কেএসপি। তো যদি কে আইপি ইজ লেস দ্যান কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মানটা যদি কে আইপি এর চেয়ে বড় হয়, বা উল্টোভাবে বলা যায় কে আইপি এর মানটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে যদি ছোট হয়, তাহলে কিন্তু অদক্ষেপ পড়বে না। তাহলে আমরা বলতে পারি যে এক্স বি এর অদক্ষেপ পড়বে না, কিন্তু এ ওয়াই এর অদক্ষেপ পড়বে। এইভাবে যে কোনো দুইটা লবণের দ্রাব্যতা গুণফলের মান কিন্তু নির্ণয় করা যায়। এইভাবে আমরা অঙ্কগুলো করে বুঝতে পারছি এ ওয়াই এর অদক্ষেপ পড়বে কিন্তু এক্স বি এর অদক্ষেপ পড়বে না। এইভাবে একটা উদ্দীপক দেয়া আছে, দুইটা পাত্র দেয়া আছে ভিন্ন আয়তন এবং ঘনমাত্রার। এখানে একটা আয়তন দেয়া আছে, এখানে একটা ঘনমাত্রা দেয়া আছে, এখানেও একটা আয়তন দেয়া আছে, একটা ঘনমাত্রা দেয়া আছে। দিয়ে বলছে যে এক্স বি টু এর দ্রাব্যতা গুণফল যদি এত হয় তাহলে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। এ পাত্রের দ্রবণের সম্পৃক্ত অবস্থায় থাকলে দ্রাব্যতা নির্ণয় করো। এ পাত্রের দ্রবণ মানে এই দ্রবণটা যদি সম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে তার দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। যদি এখানে যেহেতু ঘনমাত্রা দেয়া আছে, সম্পৃক্ত অবস্থার দ্রবণে যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে কে এসপি অতি সহজে নির্ণয় করা যাবে এই পাত্রের। এটা আমরা প্রথম দিনে করছি যে ঘনমাত্রা দেয়া থাকলে দ্রাব্যতা গুণফল নির্ণয় করা যায়। তো ওটা তোমরা করবা, করলে এত হবে অ্যান্সার, ওটা আমি যাব না। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে এ এবং বি পাত্রের দ্রবণকে যদি একত্রে মিশ্রিত করা হয় তাহলে এক্স বি টু কার? এক্স বি টু এর অদক্ষেপ পড়বে কিনা সেইটা জানতে চাইছে। এখন এক্স বি টু এর অদক্ষেপ পড়বে কিনা সেইটা নির্ণয় করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। কি করতে হবে? আগে আমাদেরকে এই পাত্র দুটো মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণে এক্স এর ঘনমাত্রা অর্থাৎ এক্স প্লাস এর ঘনমাত্রা, আর এখান থেকে যদি আমি বলি যে বি মাইনাস এর ঘনমাত্রা কত হয় সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। কখন? মিশ্রিত দ্রবণে। অর্থাৎ মিশ্রিত দ্রবণে আমাদেরকে এক্স প্লাস এবং বি মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো শুরু করে দেই।
তো দেওয়া আছে xb2 যদি xb2 এটা যদি আয়নিত হয় তাহলে আমরা পাবো x প্লাস পাবো, প্লাস হচ্ছে আমরা 2b মাইনাস পাবো। এর 2 থাকলে এখানে একটা 2 একটা লিখতে হবে, এখানে একটা 2 হবে। আচ্ছা, হলো। এই ফরম্যাটে আমরা বসাই দেব। তার আগে আমরা দেখি মিশ্রণের পূর্বে x প্লাস এর ঘনমাত্রা কত। মিশ্রণের পূর্বে, এটা আমি পূর্বে লিখি, মিশ্রণের পূর্বে, আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখি, মিশ্রণের পূর্বে x2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 0.1, আর মিশ্রণের পূর্বে এখানে দেখো, এখানে কিন্তু 0.1 মোলার দেওয়া আছে। তো এইখানে যদি এই যে xy2 যদি হয়, এইটা আয়নিত হলে যেটা হবে যে x2 প্লাস হবে, প্লাস হচ্ছে y মাইনাস হবে। তো এটার ঘনমাত্রা আছে 0.1, যদি হয় তাহলে এটা 0.1 হবে, আর এর সামনে একটা 2 হবে, তো এটা 2 ইন্টু 0.1 হবে। তার মানে হচ্ছে যে মিশ্রণের আগে x2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 0.1। একইভাবে দেখানো যায় এখানে যে মিশ্রণের আগে এইখান থেকে আমরা যদি বলি, তাহলে আমরা বলতে পারবো যে বি মাইনাস এর ঘনমাত্রাটা হবে এরকম, বি মাইনাস এর ঘনমাত্রাটা হচ্ছে 0.02 মোলার। তাহলে এগুলো যদি মিশ্রণের পূর্বে হয়, এখন যদি আমরা মিশ্রিত করি এই দ্রবণ দুইটাকে, যদি এখন আমরা মিশ্রিত করি, তাহলে মিশ্রিত দ্রবণে কি হবে, মিশ্রিত দ্রবণে x2 প্লাস মিশ্রণে কত হবে, মোট আয়তন, মোট আয়তন হচ্ছে এর হচ্ছে 400 আর এর হচ্ছে 200, 4 আর 2 হচ্ছে 600, মোট আয়তন 600 মিলি। x2 প্লাস এর আদি ঘনমাত্রা কত, x2 প্লাস এর আদি ঘনমাত্রা হচ্ছে এইটা 0.1, 0.1। x2 প্লাস এর আদি আয়তন কত, এই পাত্রে যে আয়তনটা সেইটা হচ্ছে 200, গুণ হচ্ছে 200। হিসেব নিকেশ করলে একটা কিছু হবে, তোমরা আমাকে হিসেব নিকেশ করে একজন একটু জানাবা। আচ্ছা, ওটা হলো। আর বি মাইনাস এর মিশ্রণের পরে ঘনমাত্রা কত হবে, বি মাইনাস এর মিশ্রণের পরে ঘনমাত্রা যেটা হবে সেটা হচ্ছে যে মোট আয়তন হচ্ছে 200 আর 400 হচ্ছে 600। আচ্ছা, বি মাইনাসের আদি ঘনমাত্রা হচ্ছে 0.02, 0.02। এর আদি আয়তন হতে কত, 400, আদি আয়তন হচ্ছে 400। এইগুলো যদি এখন আমি হিসেব করি তাহলে একটা কিছু মান পাবো। কত যে মান পাবো, এই মানটা হচ্ছে যতদূর সম্ভব হচ্ছে তোমার 0.033 হবে, আর এই মানটা হবে তোমার 0.0133 হবে। আচ্ছা, তাহলে এখন এই সমীকরণ অনুযায়ী যদি আমি কেপি যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, x2 প্লাস আর হচ্ছে বি মাইনাস যথোপযুক্ত ঘাত বলে এখানে 1 থাকার কারণে এখানে 1, এখানে 2 থাকার কারণে এখানে 2। তাহলে x2 প্লাস এর মিশ্রণে, এগুলো কিন্তু মিক্সড, মিশ্রণে তাদের ঘনমাত্রা, তাহলে মিশ্রণে এর ঘনমাত্রা হচ্ছে 0.03333, এটা 1 ইন্টু হচ্ছে বি মাইনাস, এটা কিন্তু হচ্ছে বি মাইনাস, বি মাইনাসেরটা হচ্ছে 0.0133, এটার উপর হচ্ছে স্কোয়ার। এখানে হিসেব নিকেশ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 5.86 ইন্টু 10⁻⁻6। এই মানটা হচ্ছে কেআইপি। কোথায়, মিশ্রণে, মিশ্রণে কেআইপি এর মানটা এত। এখন xb2, এই xb2 এর মিশ্রণে কেআইপি এর মানটা হচ্ছে এত। এখন xb2 এর দ্রাব্যতা গুণফলের মানটা দেয়া আছে, কেএসপি এর মানটা দেয়া আছে 1.08, এই যে এই মানটা লিখতেছি 1.08 ইন্টু 10⁻⁻, হচ্ছে 10। কোনটা বড়, নিশ্চয়ই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কেআইপি এর মানটা কিন্তু বড়, কার চেয়ে, কেএসপি এর চেয়ে, সুতরাং অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। এইভাবে কিন্তু হিসেবগুলো করতে হবে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমাদেরকে মিশ্রণের পূর্বে ঘনমাত্রা আগে ডিটেক্ট করতে হবে, মিশ্রণের পূর্বে ঘনমাত্রা ডিটেক্ট করার পর আমাদের মিশ্রিত দ্রবণে ওই আয়নগুলোর আবার ঘনমাত্রা কত সেটা করতে হবে। এখানে কিন্তু আমরা 4টা আয়নের কিন্তু করি নাই, কারণ এখানে আমাদের লবণ দেয়া আছে, একটা দ্রাব্যতা গুণফল দেয়া আছে। যার দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে ওই লবণটার সাথে সংশ্লিষ্ট যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর মিশ্রিত দ্রবণে তাদের ঘনমাত্রা কত সেইটা নির্ণয় করব। করার পর তাদের দ্রাব্যতা গুণফল নির্ণয় করব, আয়নিক গুণফল নির্ণয় করব। আয়নিক গুণফল নির্ণয় করার পর দেখবো যে তার দ্রাব্যতা গুণফলের মান আয়নিক গুণফলের চেয়ে বড় নাকি ছোট, তার উপর ভিত্তি করে ডিসিশন নেব, হয়ে যাবে। এখানে সিলভার নাইট্রেটের একটা দ্রবণ আছে, তার একটা আয়তন এবং একটা ঘনমাত্রা দেয়া আছে, আর সোডিয়াম সালফাইডের একটা দ্রবণ আছে, তার আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। প্রশ্ন রাখছে যে সিলভার সালফাইডের দ্রাব্যতার গুণফল যদি এত হয় তাহলে অদক্ষেপ পড়বে কিনা। তো সিলভার সালফাইডের যেহেতু দ্রাব্যতার গুণফল দেয়া আছে, তাহলে আমাদের সিলভার সালফাইডের মিশ্রিত করার আগে আয়নের ঘনমাত্রা কত, আর সিলভার সালফাইড থেকে উৎপন্ন আয়নের মিশ্রিত করার পর তাদের ঘনমাত্রা কত হবে, আমরা সেইটাকে নির্ণয় করব। তো আমরা যদি মিশ্রিত করার পূর্বে, আমরা যদি পূর্বে যদি বিবেচনা করি,
পূর্বে কি হচ্ছে, পূর্বে সিলভার আয়ন এইটার ঘনমাত্রা কত হচ্ছে, এই যে এর যে ঘনমাত্রা হচ্ছে 1.3 ইন্টু 10⁻³ মোলার, এইটা কিন্তু হবে 1.3 ইন্টু 10⁻³ এটা কিন্তু সিলভার আয়নের মিশ্রিত করার আগে ঘনমাত্রা। এবং তার আগে আয়তনটা কত, VI এর এই মানটা হচ্ছে কিন্তু 200 মিলি, এটা হচ্ছে তার 200 মিলি, এটা একটা বিষয়। পাশাপাশি যদি আমি সোডিয়াম সালফাইডের কথাটা যদি বিবেচনা করি, সোডিয়াম সালফাইডের কথাটা যদি বিবেচনা করি, তাহলে সেটার জন্য আমি লিখতে পাবো এভাবে, সোডিয়াম সালফাইড Na2S, সোডিয়াম সালফাইড, এটা যদি আয়নিত হয় তাহলে কিন্তু সোডিয়াম, দুইটা সোডিয়াম হবে, প্লাস প্লাস হচ্ছে সালফাইড মাইনাস, এরকম হবে। তা এর ঘনমাত্রা কত হবে, যদি এই সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা যদি হয় 4.5 ইন্টু 10⁻⁵, একটু পেঁয়াজ দিছে অঙ্কটাতে, তবে খুব একটা জটিল না। তাহলে এর ঘনমাত্রা 2 ইন্টু 4.5 ইন্টু 10⁻⁵, আর সালফাইডের ক্ষেত্রে ঘনমাত্রা কত হবে, সালফাইডের ক্ষেত্রে ঘনমাত্রা হবে শুধু 4.5 ইন্টু হচ্ছে 10⁻⁵। তাহলে আমরা এই যে সালফাইড আয়নের ঘনমাত্রা, সালফাইড আয়ন আমাদের কিন্তু প্রয়োজন সিলভার সালফাইড, এখানে দেখো এখানে বলা আছে সিলভার সালফাইডের কথা বলা আছে। তো সিলভার সালফাইডের যেহেতু কথা বলা আছে, তাহলে আমাদের সিলভারের ঘনমাত্রা লাগবে, সিলভারের ঘনমাত্রা লাগবে আর সালফাইডের ঘনমাত্রা লাগবে, ঠিক আছে। তো আমরা মিশ্রণের আগে, মিশ্রিত করার আগে সিলভারের ঘনমাত্রা পেলাম এত, এবং সালফাইডের ঘনমাত্রা আমরা পাচ্ছি 4.5 ইন্টু হচ্ছে 10⁻⁵, এত পাচ্ছি। এখন মিশ্রিত করার পরে যদি আমরা করি, তাহলে সিলভার প্লাস এইটা কখন মিশ্রিত করার পর, তাহলে মোট আয়তনটা কত হচ্ছে, এখানকার 100 মিলি আর এখানকার হচ্ছে 200 মিলি, মোট হচ্ছে এখানে হচ্ছে 300 মিলি। আর সিলভারের যেহেতু, তাহলে সিলভার আগের ঘনমাত্রা হচ্ছে 1.3 ইন্টু 10⁻⁻, কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 ইন্টু এটা, আর আয়তন কত, 200 মিলি দেওয়া আছে, আর আয়তন হচ্ছে 200 মিলি। তো আমরা যদি হিসেব নিকেশ যদি একটু করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে সিলভারের এই মানটা কতটুকু হবে, তোমার সিলভারের মানটা 8.74 এই জাতীয় হবে, 8.67 ইন্টু 10⁻⁻⁴ এত মোলার হবে। এটা কিন্তু মিশ্রণে কিন্তু সিলভার আয়নের ঘনমাত্রা। তো মিশ্রণে আবার সালফাইড আয়নের ঘনমাত্রা কত হবে, মিশ্রণে সালফাইড আয়নের ঘনমাত্রা হবে, মোট আয়তন হচ্ছে 300, সালফাইড আয়নের ঘনমাত্রা আগে ঘনত্ব ছিল 4.5, এই যে এখানে আমরা মানটা পাইছি 4.5, তাহলে হচ্ছে 4.5 ইন্টু 10⁻⁻ হচ্ছে 5, আর তার আয়তনটা কত ছিল, 100 মিলি ছিল। তো হিসেব নিকেশ যদি করি, তাহলে 3 দিয়ে যদি 4.5কে যদি ভাগ করি, তাহলে 1.5 করে পরে ভাগে 1.5 ইন্টু 10⁻⁵ হয়, এত মোলার। আচ্ছা, তাহলে আমরা এই মিশ্রণে আমরা সিলভার আয়নের ঘনমাত্রা পেলাম, সিলভার সালফাইড ঘনমাত্রা পেলাম। এইখানে পেঁয়াজটা দেখো, এই পেঁয়াজটা হচ্ছে মূল পেঁয়াজ। সিলভার সালফাইড যদি আয়নিত হয়, এখানে বলছে সিলভার সালফাইড Ag2S, তাহলে কি হবে, দুইটা সিলভার আছে, দুইটা Ag হবে, আর একটা সালফাইড আছে, সালফাইড মাইনাস হবে। তাহলে এর ঘনমাত্রা যদি মনে করো যে S হয়, তাহলে এর হচ্ছে কত, 2S হয়, আর এর হচ্ছে কত, এর হচ্ছে S হয়। তো আমরা এইটাকে একটু এইভাবে লিখতে পারি যে এক্ষেত্রে KIP এর যে মানটা পাবো, KIP এর মানটা কেমন হবে, KIP এর মানটা হবে এরকম, যে সিলভার আয়নের ঘনমাত্রা এখানে প্লাস আছে, সিলভার আয়নের ঘনমাত্রা এর উপর হচ্ছে 2, হ্যাঁ, এরপর 2 হচ্ছে ইন্টু হচ্ছে সালফাইড আয়নের ঘনমাত্রা, সালফাইডের ঘনমাত্রাটা কত হচ্ছে, এর উপরে হচ্ছে 1। তো সিলভারের মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে 8.67 ইন্টু 10⁻⁻⁴, এইটার উপর হবে স্কোয়ার, ইন্টু সালফাইড আয়নের ঘনমাত্রা কত, সালফাইড আয়নের ঘনমাত্রা কিন্তু হচ্ছে কত পাইলাম আমরা, এই যে এইটা পাইলাম যে 1.5 ইন্টু 10⁻⁻5। তো এই যে এখানে সিলভারের সামনে একটা 2 থাকার কারণে কিন্তু এখানে একটা স্কোয়ার হয়েছে। তো এইটা যদি এখন আমরা হিসেব নিকেশ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1.126 ইন্টু 10⁻⁻ হচ্ছে 11, এইটা হচ্ছে KIP। কোথায়, মিশ্রণে সিলভার সালফাইডের মিশ্রণে KIP হচ্ছে এত, এবং KSP এর মানটা কিন্তু দেয়া আছে। KSP এর মানটা কত, KSP মানটা 1.6 ইন্টু 10⁻1.6 হচ্ছে 49। তাহলে দেখা যাচ্ছে যে KIP ইজ গ্রেটার দ্যান কিন্তু হচ্ছে KSP, সুতরাং অদক্ষেপ পড়বে। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে এত, তাহলে অদক্ষেপ পড়বে কিনা, আনসার হচ্ছে অদক্ষেপ পড়বে। তো এইভাবে যে লবণের দ্রবণের দ্রাব্যতা গুণফল দেয়া থাকবে, তার ক্ষেত্রে আমরা মিশ্রিত অবস্থায় তার ঘনমাত্রা আগে নির্ণয় করব, করার পর তার আয়নিক গুণফল নির্ণয় করব। এই আয়নিক গুণফলের সাথে আমরা KSP এর তুলনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো অদক্ষেপ পড়বে কিনা। তো আশা করা যায় বোঝা গেছে